নির্বাচনে জিতে সরকার গঠনের পরও সংস্কার প্রক্রিয়া চলমান রাখার লিখিত দলিল তৈরি করাই ঐকমত্য কমিশনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। আর আওয়ামী লীগ নিয়ে মনোভাব পরিবর্তন হলেই ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন কাটবে বলেও মনে করেন উপদেষ্টা। কথা বলেছেন আয়নাঘর, জুলাই গণহত্যার শহীদ ও আহতদের খুঁজে বের করা এবং সহায়তা কার্যক্রম সহ নানা বিষয়ে। রিপোর্ট করছেন রোকন উদ্দিন। সংস্কার নাকি নির্বাচন? সংস্কার হলে কতটা আর নির্বাচন হলে কবে? কদিন আগেও দেশের রাজনীতির মাঠে এ নিয়েই আলোচনা ছিল তুঙ্গে। তবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা দেবার পর আলোচনায় মোড় ঘুরেছে। এখন বিভিন্ন সংস্কার কমিশনের পক্ষ থেকে জমা দেয়া প্রতিবেদন অনুযায়ী কতটা সংস্কার নির্বাচনের আগে হবে আর কতটা হবে পরে তা নিয়েই চলছে আলাপ আলোচনা। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকও শুরু করেছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত ঐকমত্য কমিশন। এই কমিশন গঠনের মূল লক্ষ্য কি? প্রশ্ন ছিল তথ্য ও সম্প্রচার উপদেষ্টার কাছে। আমাদের একটা ঐকমত্যের একটা চুক্তি বা স্মারক আসলে তৈরি করা উচিত, যে সামনের যেই আসুক সরকারে এই সংস্কারগুলো তারা অব্যাহত রাখবে, সংবিধান থেকে শুরু করে অন্যান্য যে সংস্কারের জায়গাতে সেই কমিটমেন্টটা এবং সেই ধরনের আর আইনি বাধ্যবাধকতা থাকা উচিত নির্বাচনে যাওয়ার আগেই, যে নির্বাচনের মধ্যে যারাই আসবে তারাই সংস্কারগুলো অব্যাহত রাখবে। ফলে তো সেই জায়গায় আমরা সবাইকে এক জায়গায় নিয়ে বাংলাদেশের রূপরেখাটা সরকারের পক্ষ থেকে তৈরি করতে চাচ্ছি। হ্যাঁ, এটা একটা লিখিত চুক্তিনামা হবে, সেই পরিকল্পনা এই সংস্কার কমিশনটা কাজ করবে। জুলাই অভ্যুত্থানের ঐক্য ভাঙতে ভারতে থেকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের তৎপরতা চলছে বলেও জানান উপদেষ্টা। উঠে আসে ভারতের সাথে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক প্রসঙ্গ। তো ভারত সরকার বাংলাদেশের এই যে পরিবর্তন, এই যে গণ অভ্যুত্থান, মনে হচ্ছে কোনোভাবে যেন তারা এটা মেনে নিতে পারতেছে না এই বাস্তবতাকে, এবং তারা আওয়ামী লীগকেই সমর্থন করার চেষ্টা, তাদের ভিতরে প্রবণতা দেখা যাচ্ছে, তারা তাদেরকে আশ্রয় দিচ্ছে, সেখানে তারা রাজনৈতিক কার্যক্রম করছে। তো সেই জায়গা থেকে ভারত যদি চায় বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে, তাহলে অবশ্যই তাকে আওয়ামী লীগ প্রশ্নে তাদের অবস্থান সুস্পষ্ট করতে হবে এবং বাংলাদেশের যে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক, সেই দিকেই ভারতকে আগাতে হবে। গেল সপ্তাহে প্রধান উপদেষ্টার সাথে আয়নাঘর ঘুরে এসেছেন নাহিদ ইসলাম। জানতে চাওয়া ছিল আয়নাঘর ও সেখানে নির্যাতনের শিকারদের বিষয়ে সরকারের ভাবনা নিয়ে। আমরা চাই এটা সুষ্ঠু বিচারটা হোক, যে বাহিনী বা যেই সদস্যরা এটার সাথে জড়িত, যারা আইন বহির্ভূতভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা বিচারের আওতায় আসুক, যাতে ভবিষ্যতে কেউ কখনো এইটা করার স্পর্ধা না পায়। গুমের বিরুদ্ধে আন্দোলন করা যে সংগঠনগুলো রয়েছে, মায়ের ডাক সহ, তাদের সাথে আলোচনা আমরা করব, যে ভিকটিমদেরকে আমরা কিভাবে রাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা করতে পারি। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে থাকা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার বলেও জানান তথ্য উপদেষ্টা। এই সরকার চলে গেলেও তাদের ভবিষ্যৎ জীবনে যাতে নিশ্চয়তা থাকে, সেইটা আমরা ইনশিওর করে যাব। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। কার জেলায় আইন শৃঙ্খলা ভালো, কার জেলায় বাজার দর কম, সেগুলোর প্রতিযোগিতা তৈরি করতে হবে, তাহলে কাজের স্পৃহা বাড়বে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডিসি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, একে অন্যের উপর দোষ চাপানো নয়, সমন্বয় করে কাজ করতে হবে। সমন্বয়ের অভাবে অনিশ্চয়তার মধ্যে যাতে কাজ বন্ধ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। অন্তর্বর্তী সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজন করা হয়েছে জেলা প্রশাসক সম্মেলন 2025। রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 3 দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, দেশব্যাপী আইন শৃঙ্খলা ঠিক রাখা এখন প্রধান বিবেচ্য বিষয়। এর উপর নির্ভর করছে সরকারের সাফল্য বা ব্যর্থতা। বলেন, দেশবাসীর নাগরিক সেবা সহজতর করতে হবে। ল অ্যান্ড অর্ডার, একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। সেটা কি কোঅর্ডিনেশন হলে, কিভাবে হলে, এটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক। ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোনো গলদ না থাকে।
জন্ম নিবন্ধন নিয়ে অনেককে ভুগতে হয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, জন্ম নিবন্ধন একজন নাগরিকের প্রাপ্য, সেটা যে বয়সেই হোক তাকে দিতে হবে। মানুষের দুর্ভোগ কমাতে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন বাদ দেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা। জন্ম সনদ তার প্রাপ্য, যে কোনো সময় যে বয়সে চায় তাকে দেবার ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? ওই যে বললাম, সৃজনশীল হতে হবে, এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে, কারণ ওইটার উপরেই সমস্ত কিছু নির্ভর। ওইটা না হলে এনআইডি পাওয়া যাচ্ছে না, এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না। পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি, সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় না। নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন কোনো লাগবে। আমরা আইন করে দিয়েছি যে এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। কর্মময় জীবন যাতে স্মরণীয় থাকে সেভাবে সব জেলা প্রশাসককে কাজ করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। কারো রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সময় এসেছে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার, আর ভোটের মাধ্যমেই জনগণ সিদ্ধান্ত নেবে দেশের নেতৃত্ব কারা দেবে। দুপুরে নড়াইলে জেলা বিএনপির কাউন্সিলে কথা বলেন তিনি। দীর্ঘ ৮ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নড়াইল জেলার বিএনপির এই কাউন্সিলের ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচিত হলে বিএনপির দেয়া ৩১ দফার আলোকে দেশকে গড়ে তোলা হবে। তিনি বলেন, স্বৈরাচার হাসিনা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, এখন ভোটের অধিকার ফিরিয়ে দেয়াই হচ্ছে এর সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রধান কাজ। জেলা বিএনপির ৭০৭ জন কাউন্সিলর বৃন্দ সহ উপস্থিত, সামনে সময় এসেছে যেই ভোটের অধিকারের দাবিতে, মানুষের কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ এত বছর পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছে, কারণ তারা তাদের অধিকার ফিরে পেতে চেয়েছিল। আজ সামনে সময় এসেছে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার সময় এবং সুযোগ এসেছে। ৩১ দফাটা হচ্ছে বিগত ১৫ বছর এই স্বৈরাচার, পালিয়ে যাওয়া স্বৈরাচার, যে খুনি স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে, কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই সম্মেলনের মাধ্যমে আমরা যেরকম দলকে আবার পুনর্গঠিত করার নতুন উদ্যোগ নিয়েছি, ঠিক একইভাবে দেশকেও আমাদেরকে পুনর্গঠন করতে হবে। এই রাষ্ট্র কাঠামোকে আমাদের মেরামত করতে হবে। আত্মশুদ্ধি ও গুনাহ মাফের ফরিয়াদের কামনা করে আখিরি মোনাজাত হয়েছে টঙ্গীর তুরাগ তীরে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখিরি মোনাজাতে অংশ নেন হাজার হাজার মানুষ। দুপুর ১২টা ৩৮ মিনিটে শুরু হওয়া মোনাজাত চলে প্রায় ২৪ মিনিট। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। নাজিবুর রহমানের রিপোর্ট। ঘড়ির কাঁটায় বেলা ১২টার পর জনসমুদ্রে হঠাৎ নেমে আসে পিন পতন নীরবতা। যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে কিংবা বসে হাত তোলেন মহান আল্লাহর দরবারে। আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মধ্যাহ্নের আকাশ বাতাস মুখরিত করে মহামহিমের সন্তুষ্টি লাভের আশায় আকুতি জানান লাখ লাখ মুসল্লি। মাওলানা সাদ অনুসারীদের ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। প্রায় ২৪ মিনিট ধরে চলে আখেরি মোনাজাত। রোববার সকালে চারিদিক থেকে অনেক মুসল্লি টঙ্গীতে পৌঁছান। মোনাজাতের আগে ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে মুসল্লিরা মাঠের আশেপাশের রাস্তা অলিগলিতে অবস্থান নেন। আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি মুসলিম উম্মার শান্তি কামনায় প্রার্থনা করেন তারা। ইজতেমা থেকে দোয়া করলাম যে আল্লাহ তাআলা যেন সারা বিশ্বের মুসলমানকে হেদায়েত দেয় এবং সমস্ত মুসলমান যাতে এক আর নেক হয়ে দিনের কাজ করতে পারে, এই দোয়াই করছি। দোয়া করছি যে আল্লাহ, তুমি বাংলাদেশে যত মুসলমান আছে হেদায়েত করো,
আর আল্লাহর নাম লইয়া সবাইকে ভালো করো। এলাকায় এলাকায় যে মসজিদের মধ্যে মানুষকে আল্লাহ তাআলার রাস্তায় কিভাবে ডাকবো, আল্লাহ ভুলা লোকগুলোকে আল্লাহর দিকে কিভাবে ডাকা যায়, হ্যাঁ, মসজিদ বেমুখ লোকগুলোকে মসজিদের দিকে কিভাবে নিয়ে আসা যায়, এই সংক্রান্ত আলোচনা করেছেন। এর মধ্য দিয়ে শেষ হলো এবারের ৫৮তম বিশ্ব ইজতেমা। আগামী ১৮ ফেব্রুয়ারি প্রশাসনের কাছে মাঠ হস্তান্তর করবেন সাদ অনুসারীরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। ঘরে ফেরা মানুষের পরিস্থিতির খবর জানাতে টঙ্গী এলাকায় সড়কে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। আমরা তার সাথে সরাসরি কথা বলছি। নাসির, মুসল্লিদের ঘরে ফেরা বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। বিশ্ব মুসলমানদের ঐক্যবদ্ধ এবং মঙ্গল কামনা করে যে আখিরি মোনাজাত শেষ হলো, মোনাজাত শেষ হওয়ার পরে শুরু হয়েছিল জোহরের নামাজ, এবং নামাজের পরে তারা খাওয়া দাওয়া শেষ করে এখন তারা রাস্তায় আস্তে আস্তে বের হচ্ছেন। তো মহাসড়ক না মোনাজাতের সময় মহাসড়ক অনেকটাই ফাঁকা ছিল, প্রতি বছরের ন্যায় এবার অত ভিড় ছিল না। মহাসড়কে যানবাহন চলাচল সকাল থেকেই স্বাভাবিক ছিল, যার জন্য কোনো যানজট ছিল না। এখন মুসল্লিরা ইজতেমা ময়দান থেকে বের হয়ে আসছেন মহাসড়কে। এখান থেকে তারা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য তাদের রিজার্ভ করা বাস বিভিন্ন স্টপেজে রেখেছেন, এখন তারা সেখানে পায়ে হেঁটে যাচ্ছেন। অনেকে আবার যারা আশেপাশে জেলার রয়েছেন তারা এখান থেকে বিভিন্ন বাস যুগে তারা যাওয়ার চেষ্টা করেছেন। আমরা একটু আগে খবর নিয়েছি টঙ্গী রেল স্টেশনে, যেখানে 8টি ট্রেন বিশেষ ট্রেন চালু ব্যবস্থা করা হয়েছিল, সেই ট্রেন স্টেশনেও আমরা আজকে তেমন ভিড় দেখিনি, এবং ওখানে স্বাভাবিকভাবেই মুসল্লিরা ট্রেনে যাচ্ছেন এবং ট্রেনে তারা উঠতে পারতেছেন। মহাসড়কে এখন তেমন কোনো চাপ নেই, যারা এখানে মহাসড়কে আসতেছেন তারা যানবাহন পাচ্ছেন, এবং যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন অর্থাৎ দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা হয়তো আসর নামাজের পরে অনেক মুসল্লিরা বের হবেন, সেরকম প্রস্তুতি রয়েছে। এই ছিল বিশ্ব ইজতেমা ময়দানের সর্বশেষ খবর। টঙ্গী থেকে জানছিলাম ইজতেমা ময়দান থেকে মুসল্লিদের ঘরে ফেরার খবর। নিয়োগ পুনর্বহালের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। সকাল 10টায় সুপারিশপ্রাপ্ত কয়েকশো শিক্ষক জাতীয় জাদুঘরের সামনে সড়কে বসে কর্মসূচি শুরু করে। অবিলম্বে হাইকোর্টের রায় বাতিল করে তাদেরকে নিজ কর্মস্থলে যোগ দেওয়ার দাবি জানায় তারা। 11তম দিনের মতো আজ রাজপথে আন্দোলন করছেন তারা। গত 31শে অক্টোবর শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশিত হয়। এতে 6,531 জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন, কিন্তু সুপারিশপ্রাপ্ত হননি এমন 31 জন রিট করলে নিয়োগ কার্যক্রম 6 ফেব্রুয়ারি বাতিল করে রায় দেয় হাইকোর্ট। উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সরকার যতগুলো নিয়োগ কাজ সম্পূর্ণ করে গেছেন তার সম্পূর্ণ নিয়োগগুলো বাতিল ঘোষণা করে দিবেন। যদি এটি না করেন আজকের মধ্যেই আমাদের যোগদান নিশ্চিত করবেন। যৌক্তিক অযৌক্তিক দাবি যৌক্তিক বলি নিয়ে অনেকেই এখানে আসছে, সেখানে স্পেশাল বেঞ্চ বসিয়ে তাদের যদি রায়টা কার্যকর করতে পারে তাহলে আমাদের কেন 1 মাস সময় লাগবে। মিটারে না চললে মামলার নির্দেশনা বাতিল করেছে বিআরটিএ। তবে নীতিমালা আইন পরিবর্তন না হওয়া পর্যন্ত মিটারে অটোরিকশা চালানোর নিয়ম বন্ধ করা সম্ভব নয় বলে জানায় বিআরটিএ। এর আগে মিটারে সিএনজি চালিত অটোরিকশা না চালানোর দাবিতে ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করে যানবাহনটির চালকরা। এতে ওইসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে অফিসগামী মানুষেরা। অনেককে পায়ে হেঁটে অফিসে যেতে দেখা গেছে। সকাল 8:30 থেকে ঢাকার শনিরাখড়া, ধোলাইপাড়, গোলাপবাগ, ড্যামরা, রামপুরা, কলেজ গেট, আগারগাঁও, মিরপুর মাজার রোড সহ বিভিন্ন এলাকায় সিএনজি চালকরা সড়ক অবরোধ করেন। সড়ক অবরোধের কারণে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে, তীব্র যানজটেরও সৃষ্টি হয়েছে। এ সময় যেসব সিএনজি চালিত অটোরিকশা রাস্তায় চলাচল করেছে সেগুলোকে ভাঙচুর করতে দেখা গেছে। এরপর দাবি মানার আশ্বাসে সড়ক ছাড়েন তারা। বলেন, চুক্তিতে যাত্রী নেওয়ার পরও মামলা দিলে কঠোর কর্মসূচি দেয়া হবে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আগামী 24শে ফেব্রুয়ারির পর বাজারে ভোজ্য তেলের সংকট থাকবে না বলে আশ্বস্ত করেছেন মিল মালিকরা। তবে পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, সংকট নয়, দাম বাড়াতেই কৃত্রিম সংকট তৈরি করে মিল মালিকরা।
এমনকি তেলের সাথে অন্য পণ্য নিতে বাধ্য করা হয়। বিতর্কের ঊর্ধ্বে গিয়ে টেকসই সমাধানের জন্য ভোজ্য তেলের উৎপাদন এবং সরবরাহের তথ্য উন্মুক্ত করতে মিল মালিকদের নির্দেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। মেজবা হাসানের রিপোর্ট। মুসলিম প্রধান দেশগুলোতে পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের দাম কমানো হলেও বাংলাদেশের চিত্র উল্টো। রমজান শুরু হওয়ার আগেই দ্বিতীয় দফায় ভোজ্য তেলের সংকটে ক্রেতাদের নাভিশ্বাস। ভোজ্য তেলের বাজারে এই অস্থিরতা কিভাবে কমানো যায় তা নিয়ে পাইকারি, খুচরা ও মিল মালিকদের সমন্বয়ে ভোক্তা অধিকারের এই আয়োজনে তৈরি হয় উত্তেজনা। পাইকারি খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, অভিযানের নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের খড়গ ফেলানো হয়, অথচ সংকট তৈরি করে ধরাছোঁয়ার বাইরে থেকে যায় কর্পোরেট ব্যবসায়ীরা। আপনাদের রেট বৃদ্ধি করতে হয় সেটা অপিনিয়ন আপনারা বলেন, কিন্তু এই যে ক্ষুদ্র ক্ষুদ্র বাজারে এই জরিমানা ওনারা ডেইলি বিক্রি করতেছে 170 টাকা করে, ওই 70 টাকা করে বিক্রি করতেছে, কিন্তু আপনারা কোনো আলোচনা না করে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে জরিমানা করতেছেন। তবে কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেননি মিল মালিকরা, অজুহাত দেন আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার। এলসিটার সমস্যাটা হয়েছে কোথায়? যেই মালটা আমরা অক্টোবর এলসি করার, সেপ্টেম্বর এলসি করার কথা, সেইগুলো আমরা এলসি করেছি অক্টোবরের শেষের দিকে, এবং সেইটা আমাদের ডিসেম্বরে শিপমেন্ট হওয়ার কথা ছিল। সেটা ব্রাজিলে আপনারা খোঁজ নিয়ে দেখেন, এখানে পৃথিবী ছোট, কোনো ধরনের ইনফরমেশন হাইড করার সুযোগ নাই। ওখানে লো টাইডের কারণে 15 দিন জাহাজগুলো নঙ্গর করতে পারে নাই। তা যার ফলশ্রুতিতে রমজান উপলক্ষে যে অতিরিক্ত চাহিদা ছিল সেটা হয়তোবা সবার পক্ষে মিট করা সম্ভব হয় নাই, কারো পক্ষে সম্ভব হয়েছে, কারো পক্ষে সম্ভব হয় নাই। অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। ভোজ্য তেলের প্রোডাকশন এবং সাপ্লাই কৃত্রিমভাবে বন্ধ করা হলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সবাই আমরা একমত হলাম। এসও অনুসারে তেল সরবরাহের ক্ষেত্রে কোম্পানি সমূহকে নিজের গাড়িতে ওনারা নিজেরা ডিলারদের নিকট তেল প্রেরণের ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অনুরোধ করছি। ওনারা এটা এগ্রি করছেন, প্রোভাইডেড যে গাড়ির ভাড়া টাড়া এগুলো সব আপনাদের পৌঁছানোর পরে আপনারা এটা পরিশোধ করবেন। তবে রমজান উপলক্ষে তেলের বাজার আদৌ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে কিনা তা নিয়ে সদুত্তর দিতে পারেনি কেউ। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সময় এসেছে ভোটের অধিকার প্রতিষ্ঠার। ভোটের মাধ্যমেই জনগণ সিদ্ধান্ত নেবে দেশের নেতৃত্ব দেবে কারা। জনগণের সমর্থন পেলে যে কোনো মূল্যে দেশ পুনর্গঠন করা হবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। নড়াইল জেলা বিএনপির কাউন্সিলে এসব বলেন তারেক রহমান। মুনির চৌধুরীকে সাথে নিয়ে নড়াইল থেকে ইমরুল আহসানের রিপোর্ট, ছবি তুলেছেন ইউনুস আলী। 8 বছর পর নড়াইল জেলা বিএনপির কাউন্সিল। এই উপলক্ষে চিত্রাপাড়ায় শহরে ছিল উৎসবের আমেজ। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে যাদের ভূমিকা ছিল তাদের সুযোগ করে দিতেই তৃণমূলের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। বিএনপির 15 বছরের আন্দোলনের ধারাবাহিকতায় 24-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও রেখে গেছে ধ্বংসের চিহ্ন। আমরা দেখেছি কিভাবে বিগত 15 বছর পালিয়ে যাওয়া খুনি স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। আমরা দেশের প্রতিটি মানুষ আজ আমরা এই ধ্বংসের ভুক্তভোগী। এখন আজ যেমন আমরা এখানে একত্রিত হয়েছি আজ প্রকৃত নেতৃত্বকে বাছাই করে নেবার জন্য, যারা আগামী দিনে বিএনপিকে নেতৃত্ব দিবে নড়াইলের মাটিতে। সামনে সময় এসেছে প্রকৃত নেতৃত্বকে, দেশের নেতৃত্ব যারা দিবে তাদেরকেও বাছাই করার সময় এসেছে। মানুষ ভোটের অপেক্ষায় আছে মন্তব্য করে তিনি বলেন, জনগণের সিদ্ধান্ত নেবে রাষ্ট্র পরিচালনা করবে কারা। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ নেতৃত্বকে, কারা এই দেশের নেতৃত্ব দিবে, কারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে, কারা বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহযোগিতা করবে, সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে। এবং সেটি কি, কোন প্রক্রিয়া? গণতান্ত্রিকভাবে, অর্থাৎ জাতীয় নির্বাচন বা ভোটের প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ সেই নেতৃত্বকে বাছাই করে নেবে।
সব সংকটে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এবারও মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে। বলেন, শুধু দল পুনর্গঠনই নয়, দেশকেও পুনর্গঠন করতে চান তারা। সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে 31 দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। কারণ আমাদের সামনে এখন একটি প্রায়োরিটি, আমাদের সামনে এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, সেটি বাংলাদেশকে পুনর্গঠন করা। নির্বাচন ও সংস্কার ইস্যুতে আরও একবার দলের অবস্থান তুলে ধরলেন তারেক রহমান। বলেন, ভোট দেরিতে হলে নানামুখী ষড়যন্ত্র ও সংকট বাড়বে। নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন, নির্বাচনে বৈতরণী পার করতে হলে জয় করতে হবে মানুষের মন। ইমরুল আহসান, এনটিভি নিউজ, নড়াইল। বান্দরবানের লামায় রাবার বাগানের 25 জন শ্রমিককে অপহরণ করেছে অস্ত্রধারীরা। শনিবার রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুংঝিরি এলাকায় কয়েকটি রাবার বাগানে অস্ত্রধারী সন্ত্রাসীরা হানা দেয়। এই সময় 4টি বাগান থেকে অস্ত্রের মুখে 25 জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় তারা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন। অপহৃতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। অপহৃতের উদ্ধারে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। নির্বাচনকে গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেবল নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্রে পৌঁছতে পারে দেশ। আর দেশে আবারও ১-১১ সৃষ্টির লক্ষণ দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠে বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাজারো মানুষের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ নির্মাণের সম্ভাবনা হাতছাড়া করা যাবে না। এদিকে ফেনীতে এক সমাবেশে স্থানীয় সরকার নির্বাচন প্রত্যাশীদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কোন দল দাবি করছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে, কেউ কেউ দাবি করছে অনুপাতিক হারে নির্বাচন করতে হবে। তাদের উদ্দেশ্য ভালো কি মন্দ আমি বলতে চাই না, কিন্তু এইটুকু বলবো, যারা অনুপাত ভিত্তিক নির্বাচন চায়, বাংলাদেশের রাজনীতিতে তাদের অনুপাত জ্ঞান নাই। সিরাজগঞ্জ জেলার নতুন আহ্বায়ক কমিটিকে সাথে নিয়ে শহীদ জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার কোনো নজির নেই। আমরা স্থানীয় সরকার নির্বাচন করব না। বাংলাদেশের ইতিহাস বলে এই ধরনের সরকার এসে কোনোদিনও স্থানীয় সরকার নির্বাচন করে নাই, জাতীয় নির্বাচন করেছে। এই সরকারকে জাতীয় নির্বাচন করতে হবে। রাজধানীতে পৃথক আরেকটি অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, ১-১১ মতো পরিস্থিতি তৈরি হলে দেশ আবারও অন্ধকারের দিকে যাবে। ১-১১ যে পরিকল্পনা, বিরাজনীতিকীকরণ, সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেখতে পাই। যদি সেটাই হয়, তাহলে আজকে আমরা যে প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করতে এসেছি, কেমন প্রার্থী চাই, সেগুলো কিন্তু সব ভেস্তে যাবে। ষড়যন্ত্র এড়াতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপি নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জলকামান, টিয়ারশেলের পর পুলিশের লাঠি পেটায় সড়ক ছেড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ প্রত্যাশীরা। সকালে জাতীয় জাদুঘরের সামনে হাইকোর্টের দেয়া নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেন আন্দোলনকারীরা। দুপুরের পর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা পদযাত্রা করে সচিবালয়ের দিকে আগালে পুলিশের বাধায় ছত্রভঙ্গ হয়ে যান তারা। রিপোর্টে জানাচ্ছেন কায়কোবাদ মাহমুদ। জল কামান দিয়ে গরম পানি ছিটিয়ে এভাবেই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা পুলিশের। এরপরও আন্দোলনকারীরা না থামায় টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এক পর্যায়ে শাহবাগ থেকে শুরু করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের পদযাত্রা ছত্রভঙ্গ হয়ে যায় কাঁদানো গ্যাস ও পুলিশের ধাওয়ার মুখে। এর আগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেন আন্দোলনকারীরা। অবিলম্বে হাইকোর্টের রায় বাতিল করে তাদেরকে নিজ কর্মস্থলে যোগদানের সুযোগ দেওয়ার দাবি জানান তারা। বর্তমান যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের যোগদান দিচ্ছে, এখন আবার উনি আমাদের এই নিয়োগ বাতিল করে দিছে। এখন আমরা চাই
পুনরায় আবার আমাদের নিয়োগটা চালু করুক, আমাদের যোগদান দেখ। ফ্যাসিস্ট সরকার যতগুলো নিয়োগ কাজ সম্পূর্ণ করে গেছেন তার সম্পূর্ণ নিয়োগগুলো বাতিল ঘোষণা করে দিবেন। যদি এটি না করেন আজকের মধ্যেই আমাদের যোগদান নিশ্চিত করবেন। যৌক্তিক অযৌক্তিক দাবি যৌক্তিক বলি নিয়ে অনেকেই এখানে আসছে, সেখানে স্পেশাল বেঞ্চ বসিয়ে তাদের যদি রায়টা কার্যকর করতে পারে তাহলে আমাদের কেন 1 মাস সময় লাগবে। হাইকোর্ট কর্তৃক নিয়োগ বাতিলের রায়ের বিরুদ্ধে 11তম দিনের মতো রাজপথে আন্দোলন করেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশে বেশিরভাগ স্বর্ণ আসে চোরাই পথে, তাই ব্যক্তি পর্যায়ে স্বর্ণ আনার ক্ষেত্রে আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান। এক্ষেত্রে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে। দুপুরে রাজধানী আগারগাঁওয়ে এনবিআর ভবনে স্বর্ণ ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি বলেন, অবৈধ পথে স্বর্ণ আসায় রাজস্ব হারাচ্ছে দেশ, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এ সময় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস নেতারা ভোক্তা পর্যায়ে ভ্যাটের পরিমাণ 5 থেকে 3% করার প্রস্তাব দেন। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান জানান, ভ্যাটের আওতা বাড়াতে প্রয়োজনীয় রেট আরও কমানো হবে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিটার্ন জমা দানের সময় আর বাড়ানো হবে না বলে জানান তিনি।